আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ থেকে ১৯ পৃষ্ঠার ছকটির সমাধান দেখব। এই ছকটির বিষয়বস্তু হলো উচ্চারণ ঠিক করি। উচ্চারণের সময়ে অঞ্চলভেদে ঘোষধ্বনি অঘোষধ্বনিতে পরিণত হতে পারে, কিংবা অঘোষধ্বনি ঘোষধ্বনিতে পরিণত হতে পারে। আবার অল্প প্রাণধ্বনি বদলে মহাপ্রাণধ্বনি হয়ে যেতে পারে, কিংবা মহাপ্রাণধ্বনি বদলে অল্প প্রাণধ্বনি হয়ে যেতে পারে। ষষ্ঠ শ্রেণীতে তোমরা শিখেছ বাতাস কম বেশির কারণে ধ্বনি অল্প প্রাণ বা মহাপ্রাণ হয়। যেমন এই ধ্বনিগুলো হচ্ছে অল্প প্রাণধ্বনি এবং এই ধ্বনিগুলো হচ্ছে মহাপ্রাণধ্বনি। আমরা এর আগের ক্লাসটিতে জেনেছিলাম ঘোষধ্বনি এবং অঘোষধ্বনি কাকে বলে। আর এই ক্লাসে আমরা শিখব কোনগুলো ঘোষধ্বনি এবং কোনগুলো অঘোষধ্বনি, এবং কোনগুলো অল্প প্রাণ ও কোনগুলো মহাপ্রাণ ধ্বনি। তো চলো প্রথমে আমরা জেনে নিই কোনগুলো ঘোষধ্বনি এবং কোনগুলো অঘোষধ্বনি। আমরা কিন্তু এই হাতের ছবিটির মাধ্যমেই খুব সহজেই মনে রাখতে পারি কোনগুলো অঘোষধ্বনি এবং কোনগুলো ঘোষধ্বনি। এখানে এই প্রথম দুই আঙুলের ধ্বনিগুলো হচ্ছে অঘোষধ্বনি। এগুলো হলো ক খ, চ ছ, ট ঠ, ত থ, প ফ। এর মধ্যে আবার প্রথম আঙুলের ধ্বনিগুলো হলো অল্প প্রাণ ধ্বনি, আর দ্বিতীয় আঙুলের ধ্বনিগুলো হলো মহাপ্রাণ ধ্বনি। এরপর পরবর্তী তিনটি আঙুলের ধ্বনিগুলো হচ্ছে ঘোষধ্বনি। এর মধ্যে আবার এই ধ্বনিগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, এই ধ্বনিগুলো মহাপ্রাণ ধ্বনি। এভাবে করেই কিন্তু আমরা ঘোষ, অঘোষ এবং অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনিগুলো মনে রাখতে পারি। তোমরা চাইলে এভাবে করে তোমাদের খাতায় এঁকে নিতে পারো। এরপর নিচের ছকে ছিন্নমুকুল কবিতা থেকে কিছু শব্দ দেওয়া হয়েছে। যেসব ধ্বনির উচ্চারণে ঘোষ, অঘোষ কিংবা অল্প প্রাণ মহাপ্রাণের পার্থক্য ঘটতে পারে সেগুলো লাল হরফে দেখানো হলো। তোমার উচ্চারণ ঠিক হলে ডান কলামে টিক চিহ্ন দাও। এখানে নিচের ছকের এই শব্দগুলো ছিন্নমুকুল কবিতা থেকে নেওয়া হয়েছে। আর এই শব্দগুলোর মধ্যে যে বর্ণগুলোর উচ্চারণ অঞ্চলভেদে পরিবর্তন হতে পারে তা এই ছকটির দ্বিতীয় কলামে উল্লেখ করা আছে। আর শব্দগুলোর সঠিক উচ্চারণ বা প্রমিত উচ্চারণগুলো তৃতীয় কলামে উল্লেখ করা আছে। আমাদেরকে এই খালি ঘরগুলোতে পূরণ করতে হবে এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে। যেমন এখানে প্রথমটিতে ঘোষধ্বনি অঘোষধ্বনিতে পরিণত হয়েছে। আর তোমরা যদি ধ্বনিগুলোর উচ্চারণ সঠিকভাবে করে থাকো তাহলে তোমরা এই শেষের ঘরে টিক চিহ্ন দিবে। তো চলো আমি তোমাদেরকে এই সম্পূর্ণ ছকটির সমাধানটি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথম শব্দটি হলো সবচেয়ে। এই শব্দটির ব ধ্বনিটি অঞ্চলভেদে প এর মতো হতে পারে, আর এই প ধ্বনিটি হচ্ছে অঘোষধ্বনি, তাই এখানে ঘোষধ্বনি অঘোষধ্বনি হয়েছে। তোমরা যদি এই শব্দটির উচ্চারণ সঠিকভাবে করে থাকো তাহলে তোমরা এই শেষের ঘরে টিক চিহ্ন দিবে। এরপর পিরি শব্দটির প ধ্বনিটি অঞ্চলভেদে ফ এর মতো হতে পারে। এখানে দুটি ধ্বনি অঘোষধ্বনি, তবে এখানে অল্প প্রাণধ্বনি মহাপ্রাণধ্বনি হয়েছে। এরপর ছোট শব্দটির ট ধ্বনিটি অঞ্চলভেদে ড এর মতো হতে পারে, আর ড ধ্বনিটি হচ্ছে ঘোষধ্বনি, তাই এখানে অঘোষধ্বনি ঘোষধ্বনি হয়েছে। এরপর পেতে শব্দটির প ধ্বনিটি অঞ্চলভেদে ফ এর মতো হতে পারে। এখানেও এই দুটি ধ্বনি অঘোষধ্বনি, তবে এখানে অল্প প্রাণধ্বনি মহাপ্রাণধ্বনি হয়েছে। এরপর ভাত শব্দটির ভ ধ্বনিটি অঞ্চলভেদে ব এর মতো হতে পারে, তাই এখানে মহাপ্রাণধ্বনি অল্প প্রাণধ্বনি হয়েছে। এরপর বাড়ি শব্দটির ব ধ্বনিটি অঞ্চলভেদে ভ এর মতো হতে পারে, এখানে অল্প প্রাণধ্বনি মহাপ্রাণধ্বনি হয়েছে। এরপর ঘুচেছে শব্দটির চ ধ্বনিটি অঞ্চলভেদে ছ এর মতো হতে পারে, এখানে অল্প প্রাণধ্বনি মহাপ্রাণধ্বনি হয়েছে। পুঁতি শব্দটির প ধ্বনিটি অঞ্চলভেদে ফ এর মতো হতে পারে, এখানেও অল্প প্রাণধ্বনি মহাপ্রাণধ্বনি হয়েছে। আধার শব্দটির ধ ধ্বনিটি অঞ্চলভেদে দ এর মতো হতে পারে, তাই এখানে মহাপ্রাণধ্বনি অল্প প্রাণধ্বনি হয়েছে। ঘর শব্দটির ঘ ধ্বনিটি অঞ্চলভেদে গ এর মতো হতে পারে, তাই এখানে মহাপ্রাণধ্বনি অল্প প্রাণধ্বনি হয়েছে। এরপর চাবি শব্দটির চ ধ্বনিটি অঞ্চলভেদে ছ এর মতো হতে পারে, এখানে অল্প প্রাণধ্বনি মহাপ্রাণধ্বনি হয়েছে। আর সবশেষ ছাদ শব্দটির দ ধ্বনিটি অঞ্চলভেদে ত এর মতো হতে পারে, আর এখানে ঘোষধ্বনি অঘোষধ্বনি হয়েছে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।